প্রতিদিন রাতে আমার জেঠানির ঘর থেকে অদ্ভুত শিসের মতো আওয়াজ আসত। এমন আওয়াজ শুনে আমার ভেতরের অনুভূতিগুলো জেগে উঠত। একদিন আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে দেখলাম। সেই মুহূর্তে জেঠানির ঘরে যা দৃশ্য দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এখন সেই সুন্দর দৃশ্য আমি ভুলতে পারছি না। আমার মনে তা পুরোপুরি গেঁথে গেছে। এসব দেখে এখন আমার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছিল। তখনই আমি একটি সিদ্ধান্ত নিলাম। সেই দিন যখন জেঠানি তার মায়ের বাড়ি গিয়েছিলেন, তখন রাতে আমি জেঠানির পোশাক পরে জেঠজির ঘরে শুয়ে পড়লাম। যখন মধ্যরাত হল তখন আমাকে তার স্ত্রী ভেবে সারা রাত। বন্ধুরা, আমার নাম সুহানা এবং আমি একটি গ্রামের বাসিন্দা ছিলাম। আমি দেখতে খুব সুন্দর। আমি একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য। আমি এমন একটি গ্রামের বাসিন্দা ছিলাম যেখানে নারীরা নিজেদের ও স্বামীর মধ্যে ঘটে যাওয়া ঘটনা খোলাখুলি শেয়ার করত। তখন আমার বয়স ছিল 20 বছর। যখন আমি আমার পাড়ার নারীদের কথা শুনতাম তখন আমার খুব অদ্ভুত লাগত। আমি ভাবতাম, এই নারীরা শেষ পর্যন্ত নিজেদের ও স্বামীর মধ্যে হওয়া ঘটনা এত খোলাখুলি কেন বলে? যখন আমি এমন কথা শুনতাম তখন আমি সেখান থেকে সরে যেতাম, কারণ তাদের কথা খুবই অদ্ভুত লাগত। আমার বাড়িতে আমরা কম লোক ছিলাম। আমি, আমার বাবা মা এবং আমার বড় ভাই। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে। আমার ভাবিও খুব ভালো ছিলেন, কিন্তু আমি তাকে কখনো খোলাখুলি কথা বলতে দেখিনি, যেমন অন্য নারীরা নিজেদের সম্পর্কে কথা বলত। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম, তাই আমি বুঝতাম যে এমন কথা খোলাখুলি বলা হয় না। এটি সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। তাহলে এমন কথা বলার কি দরকার? এভাবে আরও 1 বছর কেটে গেল। তারপর আমার বিয়ের জন্য বাবা একটি ছেলে পছন্দ করলেন। সেও গ্রামের বাসিন্দা ছিল। সেই ছেলের নাম ছিল মনোজ। সে 2 ভাইদের মধ্যে ছোট ছিল। মনোজের বড় ভাইয়ের নাম ছিল বিনোদ এবং তার বিয়ে হয়েছিল 5 বছর আগে। মনোজের বাবা ছিলেন না, শুধু তার মা ছিলেন, যিনি তার 2 ছেলেকে অনেক আদরযত্নে বড় করেছিলেন। মনোজের বড় ভাই বেশি শিক্ষিত ছিলেন না, তাই তিনি কৃষিকাজই করতেন। কিন্তু মনোজ একজন শিক্ষিত মানুষ ছিলেন এবং তিনি শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। আমার বাবা আমাকে কিছু না বলে আমার বিয়ে মনোজের সাথে ঠিক করে দিয়েছিলেন। তখন আমার মনে অনেক প্রশ্ন আসছিল। আমি ছেলেকে না দেখে বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা এই বিষয়ে কঠোরভাবে মানা করেছিলেন এবং 1 মাসের মধ্যেই আমার বিয়ে মনোজের সাথে হয়ে গেল। বিয়ে হওয়া পর্যন্ত আমি আমার স্বামীকে দেখতে পাইনি। এই কারণে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। আমার শ্বশুরবাড়িতে ইটের তৈরি একটি পুরানো বাড়ি ছিল, যার মাঝে একটি আঙিনাও ছিল। সেই বাড়িটি 5টি কামরার সেট ছিল, যেখানে শুধু একটি বাথরুম ছিল, যা বাড়ির সবাই ব্যবহার করত। যাই হোক, এখন আমার বিয়ে হয়ে গিয়েছিল, তাই আমাকে এখন এই বাড়িতেই থাকতে হবে। কোনোভাবে পুরো দিন কেটে গেল এবং এখন রাত হয়ে গিয়েছিল। আজ আমার বিয়ের প্রথম রাত ছিল এবং আমি কামরায় বসে আমার স্বামী মনোজের অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী কামরায় এলেন। আমি দেখলাম যে তার হাতে 1 গ্লাস দুধও আছে। তখন আমি প্রথমবার আমার স্বামীকে দেখলাম, যাকে দেখে আমি একদম শকে চলে গিয়েছিলাম। তিনি দেখতে বিশেষ কিছু ছিলেন না এবং শারীরিকভাবে পাতলা দুর্বল ছিলেন। তিনি দেখতে বেশ দুর্বল লাগছিলেন। এসব দেখে আমি একদম হতবাক হয়ে গিয়েছিলাম। তখন আমি ভাবতে লাগলাম যে হয়তো বিয়ের পর তিনি ভালো হয়ে যাবেন, কারণ অনেক পুরুষ বিয়ের পর স্বাস্থ্যবান হয়ে যায়। তখন আমি এই সব কথা ঝেড়ে ফেললাম, কারণ আজ আমার সুহাগ রাত ছিল, যা আমি স্মরণীয় করতে চেয়েছিলাম। মনোজ আমার কাছে এসে বসলেন এবং বললেন, সুহানা, তুমি খুবই প্রিয়। তোমার মতো স্ত্রী পাওয়া আমার ইচ্ছা ছিল, যা আজ পূর্ণ হয়েছে। মনোজ আমাকে দুধের গ্লাস দিয়ে বললেন যে এটি পান করো। আমি বললাম, আমি আপনার স্ত্রী, এবং প্রথমে আমি কিভাবে পান করতে পারি? তাই প্রথমে আপনি পান করুন। তারপর সেই গ্লাস থেকে কিছু দুধ মনোজ পান করলেন এবং বাকিটা আমি পান করলাম। আমি তার এই আচরণে খুব খুশি হয়েছিলাম। তখন মনোজের আচরণ আমার খুব ভালো লেগেছিল। তারপর মনোজ আমার হাত ধরে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। আমি তখনই প্রস্তুত হয়েছিলাম, আর ঠিক তখনই মনোজ আমার থেকে দূরে সরে গেলেন এবং পাশ ফিরে ঘুমিয়ে পড়লেন। তার এই আচরণ দেখে আমার খুব অদ্ভুত লাগল। আজ তো আমাদের বিয়ের প্রথম রাত ছিল, যা আমি স্মরণীয় করতে চেয়েছিলাম, কিন্তু সেই সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। কিছুক্ষণ পর আমি দেখলাম যে তিনি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছেন। তখন আমি নিজেকে শান্ত করলাম, কিন্তু তবুও বিছানায় পাশ ফিরতে থাকলাম। জানি না রাতের সেই কোনো প্রহর ছিল যখন আমার চোখে ঘুম এসে গেল এবং আমি গভীর ঘুমে ডুবে গেলাম। যখন আমার চোখ খুল, দেখলাম সকাল হয়ে গেছে।
আমি উঠে আমার ঘর থেকে বের হয়ে গেলাম, তখন দেখলাম আমার জ্যাঠাই বাসন ধুচ্ছিলেন। আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, কিছুক্ষণ পরে বের হয়ে জ্যাঠাইয়ের কাছে গিয়ে তার সাহায্য করতে লাগলাম। আমার জ্যাঠাই বললেন, সুহানা, আজকের রাত কেমন ছিল? ভালো লাগল তো? তার এই কথায় আমি চুপ করে রইলাম, কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। আমরা দুজন কাজ করতে করতে এমনি কথা বলছিলাম, তখন জ্যাঠাইয়ের 1 বছরের ছেলে কাঁদতে শুরু করল। তিনি বললেন, সুহানা, একটু এদিকে দেখো, আমি আমার ছেলেকে দেখে আসি কিউ এ বলে তিনি তার ছেলেকে দেখতে ঘরে চলে গেলেন। আমি বাসন ধোয়ার পরে রান্নাঘরে গেলাম, যেখানে আমার শাশুড়ি সবজি কাটছিলেন। আমাকে দেখে তিনি বললেন, বউ, এদিকে এসো। আমি সবজি কেটে দিয়েছি, তুমি সবাইকে জন্য চা বানিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে আমি চা বানিয়ে সবাইকে দিলাম, তারপর জ্যাঠাইয়ের সাথে রান্না করতে লাগলাম। এভাবে ধীরে ধীরে দিন কেটে গেল, কিন্তু প্রতিদিন রাতে আমি আমার স্বামী থেকে হতাশ হচ্ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করতাম, আসল কথা কি? তুমি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাও কেন? কিন্তু তিনি কোনো উত্তর দিতেন না, মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়তেন। আমি সেই সময় কষ্টে থাকতাম এবং আমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। তারপর কোনোমতে রাত কাটিয়ে দিতাম। এটি আমার জন্য এমন একটি ঘটনা ছিল যা আমি কাউকে বলতেও পারতাম না। পরের দিনই আমার স্বামী তার কাজের জন্য শহরে চলে গেলেন, কিন্তু আমি তাকে থামাতেও চাইনি। কারণ প্রতিটি নারী তার স্বামীর কাছে কিছু আশা নিয়ে আসে, তার ভালোবাসা পেতে চায়, যাতে তার সংসার চলতে পারে। কিন্তু আমার স্বামীর কাছ থেকে কিছুই হচ্ছিল না। যেমন তিনি দেখতে রোগাপাতলা ছিলেন, তেমনি তার ভিতর কিছু করার শক্তিও ছিল না। একজন নারী শুধু টাকা-পয়সা বা খাবার-দাবার চায় না, তার স্বামীর কাছ থেকে আরও কিছু চায়। সে আশা নিয়ে আসে যে তার স্বামীর সাথে খুব সুখে থাকবে এবং তার ঘর ভালোভাবে সামলাবে। যখন একজন নারী ঘর সামলে নেয় এবং যদি তার স্বামীর কাছ থেকে সেই সুখ না পায় যা সে চায়, তাহলে সে ভিতর থেকে ভেঙে পড়ে। মনোজ পরের দিনই তার কাজের জন্য শহরে চলে গেল এবং আমি তাকে তাকিয়ে থাকলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার জীবনে কি ঘটছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল। কোনোভাবে একা একা শ্বশুরবাড়িতে 7 মাস কাটিয়ে দিলাম। এই সময় আমার স্বামী মাত্র 1 সপ্তাহের জন্য বাড়ি এসেছিলেন, কিন্তু তবুও আমাকে হতাশই থাকতে হয়েছিল। আমি আমার ভিতরের অনুভূতিগুলো শান্ত করতাম, তারপর তিনি আবার শহরে চলে গেলেন। তিনি আমার সাথে পুরোপুরি চোখেও তাকাতে পারছিলেন না, কারণ তিনি নিজের উপর লজ্জা অনুভব করছিলেন। একদিন আমি আমার শাশুড়িকে বললাম যে আমি আমার মায়ের বাড়ি যেতে চাই। শাশুড়ি আমাকে মায়ের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। পরের দিন আমি আমার জ্যাঠার সাথে মায়ের বাড়ি চলে গেলাম। জ্যাঠা আমাকে সেখানে রেখে তার বাড়ি ফিরে গেলেন। আমার মা এবং ভাবি জিজ্ঞাসা করতে লাগলেন, তোমার শ্বশুরবাড়ি কেমন? সেখানে মন লাগে কি না? কিন্তু আমি কি করে বলব যে শ্বশুরবাড়ি ঠিক আছে, কিন্তু যাকে ঠিক থাকা উচিত সে ঠিক নেই? এটি বলার মতো কিছু ছিল না, কারণ যাকে বলতাম সে আমারই মজা করত। মায়ের বাড়ি আসার পরে আমি সেই সব মহিলাদের সাথে বসতে শুরু করতাম যারা তাদের স্বামীদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলত। আমি শুধু তাদের কথা মন দিয়ে শুনতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, কারণ আমার বলার মতো কিছুই ছিল না। মহিলারা যেভাবে সেই ঘটনা বলত, তাতে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ তৈরি হতো। আমিও ভাবতে শুরু করতাম, কাশ আমার স্বামীও আমাকে এত ভালোবাসত, কিন্তু তিনি তো 1 মিনিটেই ক্লান্ত হয়ে যেতেন। এখন আমি সম্পূর্ণ যুবতী হয়ে গিয়েছিলাম এবং এখন সেই সব মহিলাদের কথা আমার মনে ঘুরতে শুরু করেছিল। ধীরে ধীরে আমি তাদের সব কথায় আগ্রহী হয়ে উঠছিলাম। আমিও আমার স্বামীর সাথে পুরোদমে ভালোবাসা করতে চাইতাম, কিন্তু মন খারাপ করে থাকতে হতো। মায়ের বাড়িতে থাকতে থাকতে 1 মাস কেটে গেল এবং এখন সেই সব মহিলাদের কথা আমার মনে পুরোপুরি গেঁথে গিয়েছিল। একদিন হঠাৎ আমার জ্যাঠা এসে হাজির। জ্যাঠা আমাকে তার বাড়ি নিয়ে যেতে এসেছিলেন। তখন মা এবং বাবা খুশি মনে আমাকে তাদের সাথে বিদায় দিলেন। আবার আমি আমার শ্বশুরবাড়ি চলে এলাম, কিন্তু আমার স্বামী তখনও শহরেই ছিলেন। আমি এই দুঃখ নিয়ে আবার সেই বাড়িতে থাকতে শুরু করলাম। গরমের মাস চলছিল এবং এত গরমেও জ্যাঠা তার স্ত্রীর সাথে ঘরেই ঘুমাতেন। একদিন রাত প্রায় 1-2টা বাজে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠলাম। যেই আমি আমার জ্যাঠামশায়ের ঘরের কাছে পৌঁছালাম, তখনই জ্যাঠাইমার অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমি বুঝতে পারছিলাম না যে এত রাতে জ্যাঠাইমা এভাবে চিৎকার করছেন কেন। তখনই আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে ভিতরে তাকালাম, সেই সময় ঘরে হালকা আলোর বাল্ব জ্বলছিল এবং পাখাও চলছিল। গরমের কারণে জানালা খুলে দেওয়া হয়েছিল। সেই সময় ঘরের যে দৃশ্য আমি দেখলাম, তা দেখে আমার ভিতরে এক ধরনের আবেগের ঢেউ ছুটে গেল।
আমি মনে মনে ভাবতে লাগলাম, যদি আমার স্বামীও আমাকে এমন সুখ দিত। আমি ভিতরে ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ আমাকে এভাবে উকি দিতে দেখে ফেলবে কিনা। তখনই আমি সেখান থেকে বাথরুমে চলে গেলাম এবং ফিরে এসে আমার ঘরে শুয়ে পড়লাম। সেই সময় ঘুম আমার চোখ থেকে অনেক দূরে ছিল। আমি আমার বিছানে পাশ ফিরছিলাম এবং নিজেকে ধিক্কার দিচ্ছিলাম। ধীরে ধীরে এভাবে আমার বিয়ের 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমি সেই সুখ থেকে বঞ্চিতই ছিলাম। এক রাতে আবার সেই দৃশ্য আমি দেখতে পেলাম। অর্ধরাতে যখন আমি গরমের কারণে বাইরে বের হলাম, তখন আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আমি আবার সেই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম এবং ভিতরের দৃশ্য দেখতে লাগলাম, যা দেখে আমার ভিতরের আবেগও জ্বলে উঠল। যখন সকাল হল তখন আমি দেখলাম যে জ্যাঠাইমা ল্যাং করে হাঁটছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, জ্যাঠাইমা, আপনার কি কিছু হয়েছে? আপনি কি ভালো নেই? তিনি বললেন, না, আমি ঠিক আছি, শুধু কোমরে একটু ব্যথা আছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি মজা করে বললাম, মনে হচ্ছে জ্যাঠামশায় আপনাকে একটু বেশি ভালোবাসা দিচ্ছেন। তখন আমার জ্যাঠাইমা লজ্জা পেয়ে গেলেন এবং বললেন, তোমার জ্যাঠামশায় সারাদিন খেতে কাজ করেন, তারপরও রাতে আমাকে ছাড়েন না। আমি তাকে বলি, এত কাজ করার পর আপনি ক্লান্ত হয়ে যান, তারপর প্রতিদিন এত কিছু করার কি দরকার? কিন্তু তিনি বলেন, তোমাকে ভালোবাসা না দিয়ে থাকতে পারি না। তখন আমি কি করব? জ্যাঠাইমার এমন কথা শুনে আমি ভাবতে লাগলাম, যদি আমার স্বামীও এতটা ভালোবাসা দিত। কিন্তু যেভাবে জ্যাঠামশায় জ্যাঠাইমাকে ভালোবাসতেন, তাতে তার এত ব্যথা হওয়া স্বাভাবিক ছিল। সেই দিন জ্যাঠাইমার মায়ের বাড়ি থেকে ফোন এল, তার মা ভালো নেই, তাই জ্যাঠাইমাকে তার মা সেখানে ডাকছিলেন। পরের দিন সকালে জ্যাঠাইমা তার মায়ের বাড়ি যাওয়ার জন্য জ্যাঠামশায়ের সাথে প্রস্তুত ছিলেন। কিছুক্ষণ পর তারা সবাই চলে গেলেন। যাওয়ার সময় জ্যাঠাইমা আমাকে বললেন, তোমার জ্যাঠামশায় আজ সন্ধ্যায় ফিরে আসবেন, তাই তুমি রাতে তাকে গরম দুধ দিয়ে দিও। কারণ আমাকে আমার মায়ের জন্য সেখানে 1 মাস থাকতে হবে। আমি জ্যাঠাইমাকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি তার ভালোভাবে খেয়াল রাখব। যখন সন্ধ্যা হল তখন জ্যাঠামশায় বাড়ি ফিরে এলেন। রাতের খাবার খাওয়ার পর সবাই নিজের ঘরে ঘুমাতে চলে গেল। আমি দুধ গরম করলাম এবং জ্যাঠামশায়কে দিতে তার ঘরে গেলাম। সেখানে আমি দেখলাম যে ঘরে হালকা আলোর বাল্ব জ্বলছিল এবং জ্যাঠামশায় তার বিছানায় শুয়েছিলেন। আমি টেবিলে দুধের গ্লাস রেখে দিলাম এবং আমার ঘরে ফিরে এলাম। কিন্তু এখন আমার পা কাঁপছিল। আমার মনে সেই সব কথা এবং জ্যাঠামশায়ের ঘরের দেখা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমার স্বামী এতটা ভালোবাসা দিতে পারত না, কারণ সে নপুংসক ছিল। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কি করব। তখন আমার মন জ্যাঠামশায়ের দিকে চলে গেল। আমি ভাবলাম, জ্যাঠাইমাও এখানে নেই, তাহলে কেন না তার জায়গায় আমি আমার উপস্থিতি জানিয়ে দিই। তখন আমি ভাবলাম, যদি জ্যাঠামশায় এটা জানতে পারেন, তাহলে তিনি আমার সম্পর্কে কি ভাববেন। তখন আমি সময় নষ্ট না করে জ্যাঠাইমার কাপড় পরে জ্যাঠামশায়ের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। যখন অর্ধরাত হল তখন জ্যাঠামশায় জ্যাঠাইমা ভেবে আমাকে ধরলেন। সেই সময় আমার মুখ জ্যাঠামশায়ের দিকে ফিরে গেল, তখন তিনি ঘাবড়ে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু আমি তার মুখে আমার হাত রেখে বললাম, হতে দিন যা হচ্ছে, কারণ আপনার ভাই আজ পর্যন্ত আমাকে কোনো সুখ দেয়নি। আমার কথা জ্যাঠামশায় বুঝে গেলেন এবং তিনি আবার প্রস্তুত হয়ে গেলেন। তারপর 3 ঘণ্টা পর আমি সেখান থেকে উঠে আমার ঘরে চলে এলাম। আজ আমি খুব খুশি ছিলাম, কারণ আজ আমি সত্যিকারের সুখ পেয়েছি। এই সুখের জন্য আমি কতদিন ধরে তৃষ্ণার্ত ছিলাম। কিন্তু দুঃখের বিষয় ছিল যে সুখ আমার স্বামীর কাছ থেকে পাওয়া উচিত ছিল, সেই সুখ আমি আমার জ্যাঠামশায়ের কাছ থেকে পেয়েছি। এখন যতদিন জ্যাঠাইমা এখানে ছিলেন না, ততদিন আমি আমার জ্যাঠামশায়ের সেবা করছিলাম। জ্যাঠামশায়ও খুব খুশি ছিলেন। এভাবে এখন প্রতিদিনই হতে লাগল। কিন্তু একদিন যখন আমি জ্যাঠামশায়ের ঘর থেকে বের হয়ে আমার ঘরে যাচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে দেখে ফেলেছিলেন। সেই দিনের পর থেকে তিনি আমার উপর নজর রাখতে লাগলেন। এভাবে পরের দিনও আমার শাশুড়িকে আমি যখন জেঠের ঘর থেকে বের হচ্ছিলাম, তখন সে আমাকে দেখে ফেলে এবং আমার পিছু নিয়ে আমার ঘরে চলে আসে। ঘরে ঢুকেই সে বলতে শুরু করে, তুমি এত রাতে তোমার জেঠের ঘরে কি করছিলে? আমি 2 দিন ধরে দেখছি তুমি আধারাতে বিনোদের ঘর থেকে বের হচ্ছ। এসব তোমার জেঠের সাথে করতে তোমার লজ্জা হয় না? আমি ভেবেছিলাম তুমি একটা শালীন পরিবারের মেয়ে, কিন্তু তুমি তো খুবই খারাপ মেয়ে বলে প্রমাণিত হলে। আমার শাশুড়ি রেগে এসব বলছিল। তখনই আমি বললাম, শাশুড়ি মা, এখন থামুন। আপনার ছোট ছেলে নপুংসক, আপনি কি এটা জানতেন না? তবুও আপনি তার বিয়ে আমাকে দিয়ে করালেন।
কেউ যেন না বলতে পারে যে আপনার ছেলে সঙ্গীত নপুংসক এমনি করেই পড়েছিল। একটা মহিলা যতটা সে সহ্য করতে পারে ঠিক ততটাই সে সহ্য করে। কিন্তু যখন সে বিশ্বাস করে যে তাকে সারা জীবন এভাবেই যন্ত্রণায় কাটাতে হবে, তখন সে এমন পথ বেছে নেয়। আমার কথা শুনে শাশুড়ি একদম চুপ হয়ে যায়। সে বলতে থাকে, আমি ভেবেছিলাম সময়ে সব ঠিক হয়ে যাবে। এখন 3 দিন ধরে আমার এবং শাশুড়ির মধ্যে কোনো কথা হচ্ছিল না। যখন শাশুড়ি আমার স্বামী মনোজকে এসব বলল, তখন সে লজ্জায় কিছু বলতেই পারল না এবং ফোন কেটে দিল। এখন এসব আর আমার সহ্য হচ্ছিল না। তখনই আমি চিরতরে আমার মায়ের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালে আমি আমার জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যখন মায়ের বাড়ি পৌঁছে এসব কথা আমার মা এবং ভাবিকে বললাম, তখন তারা ফোন করে আমার শাশুড়িকে খুব বকাঝকা শুরু করল। আমি এখন একটা অসহায়ের মতো মায়ের বাড়িতে থাকতে শুরু করলাম, কিন্তু আমার কষ্ট তাদের সহ্য হচ্ছিল না। তখন আমার ভাই এবং বাবা আমার জন্য আরেকটা সম্পর্ক খুঁজতে শুরু করল। কিছুদিন পরেই সুনীল নামের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। সুনীলের আগে এক বিয়ে হয়েছিল, কিন্তু এখন তার স্ত্রী এই দুনিয়ায় নেই, কারণ 6 মাস আগেই একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। 15 দিন পরেই আমার বিয়ে সুনীলের সাথে হয়ে গেল এবং আমি আমার নতুন শ্বশুরবাড়ি চলে আসলাম। সুনীল দেখতে খুব সুন্দর ছিল, সে একটা কোম্পানিতে উচ্চ পদে কাজ করত। আমার নতুন শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি, শ্বশুর এবং একটা ছোট নন্দ ছিল, যে খুবই ভালো ছিল। আমার স্বামী সুনীল তার মা-বাবার একমাত্র ছেলে ছিল, সে আমাকে খুব ভালোবাসত এবং আমাকে সেই সব সুখ দিত যা একজন মহিলার তার স্বামীর কাছ থেকে চাই। আমিও আমার স্বামী সুনীলকে খুব ভালোবাসতে শুরু করলাম। তারপর ধীরে ধীরে পুরনো সব ঘটনা ভুলে একটা নতুন জীবন যেতে মগ্ন হয়ে গেলাম, কারণ এখন আমার ভুল পথে চলার কোনো দরকার ছিল না। আমি সেই সব সুখ পাচ্ছিলাম, তাই আমি আমার জীবনকে ভালোভাবে কোনো ছলনা ছাড়াই যেতে শুরু করলাম। বন্ধুরা, প্রত্যেকেরই নিজস্ব স্বপ্ন থাকে, কিন্তু যখন তা পূরণ হয় না, তখন সে বাধ্য হয়ে ভুল পথে চলতে শুরু করে। এমনি করেই যখন একজন মহিলা তার শ্বশুরবাড়ি যায়, তখন সে তার সাথে অনেক স্বপ্ন এবং ইচ্ছাও নিয়ে যায়। কিন্তু যখন তার স্বপ্ন এবং ইচ্ছা পূরণ হয় না, তখন সে এমনি করে অন্য পথে চলতে শুরু করে। এ কথা খুবই কঠিন, কিন্তু একদম সত্য, কারণ কোনো কারণ ছাড়া কোনো মহিলা বা পুরুষ ভুল পথে চলে না। বন্ধুরা, যদি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।